সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যান যদি দেখেন জাতি কোনো সংকটে আছে। বিচারের যদি সরকারের ওই সদিচ্ছাটা ওইভাবে থাকতো যে আগে বিচার যেটাই, তাহলে কিন্তু ট্রাইব্যুনাল আরো বাড়ত। দীর্ঘদিন আমাদের রাজনীতিতে কোনো ঐক্য আসলে ওই অর্থে দেখিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, মাই টিভি সংলাপে অতিথিরা তুলে ধরেন আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে তারই জবাব। দেশ কোন পথে আগাচ্ছে, আগামী জাতীয় নির্বাচনের বা অবস্থা কি, জুলাই যে সনদ সেই সনদ কতটা আগালো, সেই সনদের ঘোষণা, কিংবা জাতীয় ঐক্যের কি অবস্থা, ফ্যাসিবাদ কি আবারও ফিরে আসবে, এই সকল নানা প্রশ্ন আপনাদের মাঝে রয়েছে। এই যে জুলাইয়ের যে শহীদ হলো, সেই শহীদদের পেছনে যে সকল অপরাধীরা রয়েছে, সেই অপরাধীদের শাস্তিরও বা কী অবস্থা, এরকম নানাবিধ প্রশ্ন রয়েছে। আমরা অতিথিদের কাছ থেকে তা জেনে নেওয়ার চেষ্টা করি। নির্বাচন এবং রাজনৈতিক ঐক্য নিয়ে আজকে কথা বলবো। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন পরিচিত মুখ। রয়েছেন বিএনপি নেত্রী, সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। আপা, স্বাগত জানাচ্ছি। ডান পাশে রয়েছেন সিনিয়র সাংবাদিক, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই ফয়েজ আপনাকে দিয়ে শুরু করি। নির্বাচন ও রাজনৈতিক ঐক্যের জায়গাটায় একটু আসি। আমরা সাম্প্রতিক সময় আবারও দেখতে পেলাম, আজকেও সম্ভবত 7 দলের সাথে, সম্ভবত না নিশ্চিত 7টি দলের সাথে প্রধান উপদেষ্টার মিটিং করেছেন। এর আগে আরও কয়েকটি দলের সাথে করেছেন। এই যে এখনকার যে বিষয়টি, আলোচনার বিষয়গুলো কি একটু যদি বলেন। জি, আপনাকে ধন্যবাদ। আপাকে শুভেচ্ছা এবং যারা দেখছেন তাদের শুভেচ্ছা। দেখুন, মানে স্পষ্টতই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যদি আমরা বলি, এখন আমরা পরিপূর্ণরূপে নির্বাচনমুখী, পরিপূর্ণমুখী। মানে আমি আপনাকে একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল দিই যে পলিটিশিয়ানরা এখন যদি যে কোনো ধরনের আলাপ আলোচনায় নিজেদের মধ্যে লিপ্ত হন, সেটার মূল এজেন্ডাই হয়ে থাকে এখন নির্বাচন, তার নির্বাচনী এলাকার পরিস্থিতি, এগুলি নিয়ে কথাবার্তা বলেন। সুতরাং খুব স্বাভাবিকভাবেই মাননীয় প্রধান উপদেষ্টা যখন গত পরশুদিন 3টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন, আপনি জানেন, জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের সঙ্গে বৈঠক করেছে। আজকে আরও 7টি রাজনৈতিক দল এবং একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে বৈঠক করেছে। সো এই বৈঠকগুলির একদম অন্যতম এজেন্ডা যদি বলা হয়, তাহলে এজেন্ডা স্পষ্টতই একটাই, সেটা হচ্ছে আগামী জাতীয় নির্বাচন কিভাবে সুষ্ঠু, সুন্দর এবং উৎসব মুখর করা যায়। একটি অনন্য নির্বাচনের জন্য কি ধরনের প্রত্যাশা নাগরিকদের মধ্যে আছে এবং সরকার কি ধরনের নির্বাচন চায় এবং রাজনৈতিক দলগুলি সেই জায়গায় কি ধরনের সহযোগিতা করতে পারে, এটাই আলোচনার একদমই মুখ্য বিষয়। এখন আপনি বলছেন যে নির্বাচনের বাস্তবতা কি, হ্যাঁ, তো এটা তো ইলেকশন কমিশন ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, আপনি জানেন। সো আমাদের যাবতীয় প্রস্তুতি নির্বাচন ঘিরে। অপরদিকে আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আভ্যন্তরীণ ঐক্যের বিষয়টা আপনারা বলছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা দীর্ঘদিন আমাদের রাজনীতিতে কোনো ঐক্য আসলে ওই অর্থে দেখিনি। আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সুদৃঢ় ঐক্য আমরা দেখলাম, এবং সে ঐক্য কি ধরনের কার্যকর হতে পারে, কতটা ফল বয়ে নিয়ে আসতে পারে, সেটা কিন্তু আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে দেখলাম, তাই না? কিন্তু বাস্তবতা হচ্ছে, আপনি যখন আওয়ামী লীগ পালিয়ে গেল, আওয়ামী লীগ শেখ হাসিনার যখন পতন হলো, শেখ হাসিনার পতন পূর্ববর্তী এবং শেখ হাসিনার পতন পরবর্তী রাজনৈতিক ঐক্য বা রাজনৈতিক দলগুলির মধ্যেকার সম্পর্ক ঠিক একই রকম থাকবে, এই প্রত্যাশাটা আমি মনে করি না যে এটা রাজনৈতিক চিন্তাশীল প্রত্যাশা। এই প্রত্যাশাটা আমরা করতে পারি যে রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে, রাজনৈতিক দলগুলির মধ্যে একসঙ্গে বসা, একসঙ্গে আলোচনা, একসঙ্গে ডিবেট করার একটা মানসিকতা থাকবে, পরিবেশ থাকবে, সেটা নিশ্চিত থাকবে। কিন্তু আমরা যদি মনে করি পলিটিক্যাল পার্টিগুলি তারা সবাই একই সুরে একই স্বরে কথা বলবে, তাহলে এটা রাজনৈতিক জ্ঞানবোধ সম্পন্ন আলাপ নয়। সেই জায়গায় যদি আপনি দেখেন, তাহলে আমাদের পলিটিক্যাল পার্টিগুলি মোদ্দা কথায় আমাদের যে ক্রাইসিসের জায়গা, আমাদের ক্রাইসিসের জায়গা হচ্ছে আপনি যেটা বলছেন ফ্যাসিবাদ কি ফিরে আসার সম্ভাবনা তৈরি হয় কিনা, সে জায়গায় আমাদের পলিটিক্যাল পার্টিগুলি বিশাল ব্যারিয়ার। ওনারা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যান যদি দেখেন জাতি কোনো সংকটে আছে।
যদি আপনি দেখেন আমাদের গণতন্ত্র আবার হুমকির মধ্যে পড়ার কোনো সম্ভাবনা তৈরি হয় কিনা, আমাদের পলিটিক্যাল পার্টিগুলি সকল নিজেদের মধ্যেকার ভেদাভেদ, যেগুলি রাজনৈতিক ভেদাভেদ, নির্বাচন কেন্দ্রিক ভেদাভেদ, সেগুলিকে এক পাশে রেখে ওনারা কিন্তু সেই স্বার্থে দাঁড়িয়ে যান। অতএব জাতীয় স্বার্থ, গণতন্ত্র এবং ফ্যাসিবাদ বিরোধী অবস্থানের ক্ষেত্রে আমাদের এক্সিস্টিং ক্রিয়াশীল যে সমস্ত পলিটিক্যাল পার্টিসগুলি রয়েছে তারা সবাই এক এবং অভিন্ন রয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি যদিও বলেছেন যে একদম এজেন্ডা, একদম নির্বাচন কিভাবে একদম ইউনিক করা যায়, প্রধান উপদেষ্টা মহোদয় এটি বলেছেন, কিন্তু সেই নির্বাচনের আগে সংস্কার, বিচার এগুলো নিয়েও আজকে মিটিং এর পরে এই রাজনৈতিক দলগুলো কথা বলেছেন। আমি সেই প্রসঙ্গে আসবো। মনিয়াপা, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে আপনি আইন প্রণেতাদের একজন ছিলেন, আগামীতেও হয়তো স্বপ্ন দেখছেন বা প্রত্যাশা করছে আপনার ভোটাররা যে আইন প্রণয়নের জায়গায় আপনি যাবেন বা আরো বড় দায়িত্ব পালন করবেন। সেই অবস্থার আলোকে এই যে নির্বাচনের আগে সংস্কার, বিচার এটি করতে হবে, আজকে মিটিংয়ে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলেছেন, জাপা 14 দলকে নিষিদ্ধের এবং তাদের বিচার, একই সাথে বিচারের দাবিও তুলেছে গণ অধিকার পরিষদ এবং ইসলামী আন্দোলন। এই অনেকগুলো বিষয়ে ইভেন একমত হওয়া সংস্কারের ব্যাপার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জোনায়েদ সাকি। এই অস্ত্র উদ্ধার, এইগুলো সকল বিষয়, এখানে জাতীয় ঐক্যের কোনো কি দেখছেন যে এইগুলো নিয়ে ঐক্য, ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো অনৈক্য দেখতে পান? এই নির্বাচনের আগে বাস্তবায়ন এগুলো করা নিয়ে আপনাদের বিএনপির সাথে কিছুটা দ্বিমত এই বিষয়গুলো রয়েছে, এটিকে নিয়ে কি অনৈক্য বেশি আরো হওয়ার বা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এটা তো অনৈক্য একটা আছে, আপনি যেটা বলছেন। আমি যদি এক দাগে বলি যে যেটা হওয়ার কথা ছিল, প্রথমেই যেটা বলছেন সরকার যে সংস্কার, বিচার এবং নির্বাচন। তো সংস্কার তো এটা চলমান, আমরা বারবার বলেছি সংস্কার হচ্ছে, সংস্কার হয়েছে। বিএনপি ম্যাক্সিমাম সংস্কারগুলোর সাথে একমত পোষণ করেছে, কয়েকটা আংশিক ছাড়া। তো সেটা তো গণতন্ত্র যেটা বলে, গণতন্ত্র কিন্তু 51%কে জোর দেয়, সেখানে 51-র অনেক বেশি হয়ে গেছে। তো সেটা চলমান, এটা নিয়ে বার্গেনিং হবে, চলবে যখন যেভাবে। এরপরে এটা সফলতার মুখ দেখবে, হাজয়যুক্ত হয়েছে, হাজয়যুক্ত 3বার বলে, সেটা কিন্তু সংসদের জন্য অপেক্ষারত থাকতে হবে। তো এগুলো যখন চলছে এবং বিচারের যদি সরকারের ওই সদিচ্ছাটা ওইভাবে থাকতো যে আগে বিচার যেটাই, তাহলে কিন্তু ট্রাইব্যুনাল আরো বাড়তেই পারত। আজকে বলেছেন যে প্রয়োজনে আরো একটি বাড়ানো যায় কিনা, একটি দুইটা, এটা আগেই বাড়ানো উচিত ছিল। বাড়ালে এমন ক্ষতি ছিল না। বাংলাদেশে আপনার এই টাইপের উকিল টুকিল সব বিচারক খুব বেশি অভাব ছিল না, বাড়ানো যেত। তো সেটা যায় নাই। আমরা অনেকবার বলেছি দরকার পড়লে ট্রাইব্যুনাল বাড়ুক বিচার হওয়ার জন্য, যেটাই হোক। এখন ঘটনা হচ্ছে, এটাও হচ্ছে। তো নির্বাচনে হঠাৎ করে যেটা মরার উপর খাড়ার ঘায়ের মতো আসলো, সেটা হলো যে একটা দল বললে যে পিআর ছাড়া তারা নির্বাচন করবে না। এখানেই মনে হলো যে তারা নির্বাচন যদি ওইরকম চাইতো যে কোনো মূল্যে একটা অনির্বাচিত সরকার কিছুদিনের জন্য আসছে, এটা দলরাই, বিভিন্ন রাজনৈতিক দলরাই কিন্তু তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষ ম্যান্ডেট দিয়েছে, বা তাদের পাশে এখন পর্যন্ত বড় বড় দলগুলো, প্রায় সব দলগুলোই আছে, ডাকলেই কিন্তু তারা যান। আপনি একটি দল, একাধিক দল কিন্তু পিআরের দাবি তুলেছে, কিন্তু একটি দল বলতে কাদেরকে আপনি? আমি একটি দল প্রথমে যেটা তুলেছে, একাধিক দল, তারপরে তাদের সমমনা গোষ্ঠীরা তো সব দলেরই একটা পার্ট আছে, পার্টের গোষ্ঠীরা বলবে, এটাই স্বাভাবিক। যে একটা দল বলছে সেটা তো বলার অপেক্ষা রাখে না, এটা জামাত বলেছে। সেই সাথে নট অনলি পিআর, আপনার জামাতের সাথে এনসিপি কি বলেছে, তারা বলেছে যে গণপরিষদ নির্বাচন একই দিনে হতে হবে এবং জুলাই চার্টার সেটাকে আপনার বৈধতা দেওয়ার জন্য গণপরিষদ নির্বাচন হতে হবে। এই যে জিনিসগুলো, এগুলো তো আগে ছিল না। একটা বোধহয় গ্যাপ আছে, সেটি হচ্ছে যে নির্বাচন করব না বলে নির্বাচন হতে দেয়া হবে না, এরকম করব না সেই ওয়ার্ডটা উচ্চারণ মনে হয় নির্বাচন হবে না এটা বলেছে কোন দল। মানে রাজনীতির পরিভাষায় তো অনেকগুলো আপনারাই ফাঁকফোকর রাখেন। প্রথমেই বলেছে আপনারা আমরা স্পষ্ট দাবি দিয়ে, কেউ বলেছে নির্বাচন হবে না, এই সময়ে নির্বাচন হবে না গেল। আবার কেউ আবার এটাও বলেছে যে আপনার গণপরিষদ নির্বাচন হতে হবে। তো এক একজন, আমরা এটাও বুঝি যে নির্বাচনের আগে অনেক দল বার্গেনিং করা যেতেই পারে, এটা
খারাপ কিছু না, কিন্তু বার্গেনিং এর মাত্রাটা যেন এত বেশি না বেড়ে যায় যে নিজেদের মধ্যে চরমভাবে কুন্দলে জর্জরিত হতে হয়। কারণ দেশের অবস্থা কিন্তু অস্থিতিশীল, এটা বুঝতে হবে। এই দেশ অস্থিতিশীলের কথা আপনি বললেন, তার আগে একটু জানতে চাই যে এই যে দলগুলোর সাথে তো আপনাদের আন্ডারস্ট্যান্ডিং আছে, আমরা দেখলাম তাদের যারা দাবি তুলছে পিয়ার, তাদের মধ্যে অনেকের সাথে আপনারা কিন্তু মিটিং সিটিং করছেন। দেখেন, যেটা কোন গোষ্ঠীর আলাদা করে কোনো কাপড় ফেলে দেওয়া ঠিক হবে? আমিও কিন্তু ওই কথাটার সাথে একমত যে বিশেষ কোনো কাজে, রাষ্ট্রীয় কোনো চরম কোনো ব্যাপারে জি, এইখানে কিন্তু দলগুলো সব কিন্তু ওই যে যেমন ফ্যাসিস্টের জন্য সবাই এক হয়ে যেতে পারে, এরকম বিশেষ জায়গায় কিন্তু দলগুলো এক হয়ে যায় এখনো, সেটা বিএনপি হোক যেই হোক। তো কিন্তু এই জায়গাটায় নির্বাচনের প্রসেসটা নিয়ে যে কাজগুলো তারা চাচ্ছে, যেটা সম্ভব না সেটাও তারা চাচ্ছে, এটার অর্থ হচ্ছে তারা তো ভালোই আছে, এই সরকারের মধ্যে তারা খারাপ নাই, সো তারা নির্বাচন নিয়ে অত চিন্তাও করে না। তারা ভালো এই সরকারের মধ্যে আপা বিএনপি কি খারাপ আছে? ইলেকশন হয়ে একটু জবাবটা হ্যাঁ, বিএনপি খারাপ আছে, বিএনপি অনেক কিছুতে খারাপ আছে, বিএনপির অনেককে বহিষ্কার করতে হচ্ছে। যদি বিএনপির কাছে রাষ্ট্রীয় ক্ষমতাটা থাকতো, রাষ্ট্র পরিচালনার, তাহলে বিএনপি কিন্তু আপনার শাস্তির মুখোমুখি করতে পারতো, যেটা বিএনপি শাস্তির মুখোমুখি করতে পারে না। বিএনপি বড় জোর বহিষ্কার করতে পারে, আমি বলবো না যে সবখানে সব ফেরেস্তা দিয়ে একদম ঘেরা। এই খারাপের জায়গাটা কি গত দেড় দশকের সাথে মূল্যায়ন করলে এটা অন্যরকম খারাপ, আর দেড় দশকের অন্যরকম খারাপ। দেড় দশকে তো অনেক কিছুই ছিল না, সেটা আলাদা জিনিস। আর এটার মধ্যে ওই যে স্বাধীনতা পাওয়ার মধ্যে কিন্তু স্বাধীনতা বলতে এই বোঝায় না যা ইচ্ছা তাই করা, এটা আরেকটা ব্যাপার। আপনারা কি ধরিয়ে নিয়েছেন যে রাষ্ট্র পরিচালনায় আপনারাই যাচ্ছেন? আমরা ধরে নিয়েছি এমন না, জনগণ যদি ভোট দেয়, ভোটটা যদি ঠিক সময় হয়, লেভেল প্লেইং ফিল্ড যদি থাকে, এবং জনগণ যদি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই মতবাদটা যদি তারা অ্যাপ্লাই করতে পারে, দেন আমরা মনে করি বাংলাদেশে বিএনপির চেয়ে বড় কোনো দল নাই। অনেক ধন্যবাদ। আমি আহমেদ ফয়েজ আপনার কাছে যাব, তবে একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, বিরতির আগে শুনছিলাম বিএনপি নেত্রী সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনির কথা। নির্বাচন এবং রাজনৈতিক ঐক্য নিয়ে কথা বলছি। আমরা ফিরছি ফয়েজ আহমেদ আপনার কাছে। সেটি হচ্ছে যে বিএনপি এখন খারাপ আছে, এই মনি আপা যদিও ব্যাখ্যা করেছেন কিভাবে খারাপ আছে। আপনি সরকারের সাথে কাজ করছেন, কিন্তু আপনি রাজনৈতিক প্রতিবেদকও দীর্ঘদিন থেকে, এইখান থেকে একটু ব্যাখ্যাটা শুনতে চাই, তার ব্যাখ্যাটায় আপনি কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে ভালো থাকার কোনো শেষ নাই, খারাপ থাকার কিন্তু একটা শেষ আছে। সো যেহেতু খারাপ আছে বলছে, তার মানে এটাকে যদি আপনি এভাবে বলেন যে অনেক বেশি ভালো নেই হয়তো। আমি একটা কথা এভাবে বলি, আমাদের তো আপনি যেটা আমার পরিচয়ের সঙ্গে মেনশন করছিলেন যে আমি এই বর্তমান যে পজিশনে বা যে রোলে দায়িত্ব পালন করছি, এর আগে তো আমি দীর্ঘদিন পলিটিক্যাল জার্নালিজম করেছি। তো সেই বিবেচনাতেই নানান রাজনৈতিক বন্ধুদের সঙ্গে, যারা রাজনৈতিক নেতা কর্মী, তাদের সঙ্গে আমাদের নানান সময় দেখা হয়, একসঙ্গে চা খাওয়ার সুযোগ হয় অনেক সময়। একটা জায়গায় কি আপনি অনেক অভাব অভিযোগ, অনেক পাওয়া না পাওয়ার বেদনা আমাদের থাকতে পারে, সত্য। কিন্তু আপনি যদি দিন শেষে ভাবেন যে আমরা হাসিনার ফেসিবাদী এরা থেকে মুক্ত, এটা একটা ইটসেলফ স্বস্তির খবর। এই স্বস্তিটা সবাই পায়। এখন আপা তো এখানে বিএনপিকে প্রতিনিধিত্ব করে, আপা কিন্তু বলবে না যে বিএনপি অনেক ভালো আছে, তাইলে তো আর বিএনপির এর চেয়ে ভালো থাকার আর কোনো জায়গা নেই, খুব পলিটিক্যাল ব্যাপার। আবার আপা এটাও বলবে না যে আমার চেয়ে অন্য দল আরো খারাপ আছে, আপা বলবে যে জামাত আমার চেয়ে ভালো আছে, এবি পার্টি আমার চেয়ে ভালো আছে, গণসংহতি আন্দোলন আমার চেয়ে ভালো, আমার পার্টিটাই কষ্টে আছে। খুব স্বাভাবিক, এটা একটা পলিটিক্যাল নেগোসিয়েশনের জন্য একটা রেথরিক আমি মনে করি। কিন্তু আপনি যদি এইভাবে বিবেচনা করেন যে আপা যেটা মেনশন করছিলেন যে এতগুলি মানুষকে বহিষ্কার করা লাগতো না হয়তো, বা এটা সেভাবে খুব পলিটিক্যালি যদি আমি দেখি, পলিটিক্যালি যদি আমি এটাকে মানে ক্রিটিক করি, তাহলে আপনি দেখবেন কেন ওই মানুষগুলিকে বহিষ্কার করতে হলো। ওরা একটু বেশি ভালো থাকতে গেছে, ভালো থাকেন অসুবিধা নাই, বেশি ভালো থাকতে গেলে বহিষ্কার হওয়ার ঝুঁকি আছে। কিন্তু এইটা বিএনপি একটা এক্সাম্পল সেট করছে। বিএনপির একজন নেতার মুখে আমি খুব হতাশা দেখছি একদিন এই টকশোতেই। উনি বলছেন যে আমরা এতগুলি মানুষ
নানান ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ আসায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলাম। আপনারা আমাদের প্রশংসা করবেন, উল্টা তা না করে আপনারা বলছেন হ্যাঁ আপনাদের মধ্যে ঝামেলা আছে বলেই তো ব্যবস্থা নিচ্ছেন। এটা হচ্ছে হার্শ রিয়েলিটি। এটা আপনাকে মেনে নিতে হবে যে আপনি আপনার জায়গায় অনেস্ট আছেন। শুনেন, আপনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তো এটা নজিরবিহীন যে একটি রাজনৈতিক দল তার কর্মীর বিরুদ্ধে নিজে দলবাদী হয়ে মামলা করেছে না? এটা বিএনপি এক্সাম্পল সেট করেছে। সুতরাং এই ধরনের এক্সাম্পল হয়তো অনেক কিছুই পলিটিক্স আপনি সেট করবেন, কিন্তু রাজনৈতিক বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির কাছে এবং মানুষের সরকারের কাছে এই সমস্ত জায়গায় প্রত্যাশার কিন্তু আসলে কোনো শেষ থাকে না। সেই জন্য আপনি আপনি পলিটিক্যাল জায়গা থেকে যতই বলুক না কেন বিএনপি খারাপ আছে, তো এটা তো সত্য যে আরো অনেক ভালো থাকার সুযোগ বিএনপির আছে, বা আরো অনেক ভালো থাকতে পারতো। বা বিএনপির কিছু কিছু নেতা কর্মী তাদের কর্মকাণ্ডের কারণে বিএনপি যে জায়গায় ভালো থাকতে পারতো, দুশ্চিন্তা মুক্ত থাকতে পারতো, সে জায়গায় থাকতে পারছে না। বিএনপির মতো একটা পলিটিক্যাল পার্টিকে কেন প্রতিনিয়ত এই ধরনের চাঁদাবাজির অভিযোগ ফেস করতে হবে, দখলের অভিযোগ ফেস করতে হবে? এটা তো ভালো থাকা নয়। সুতরাং এইটা একটা দুশ্চিন্তা, এটা একটা খারাপ লাগা। ট্রু, হয়তো পার্টিটা যদি পাওয়ারে থাকতো তাহলে তার যাদের বিরুদ্ধে ব্যবস্থা আরো কঠোর নিতে পারতো, বা সব জায়গায় একটা ফিক্স সেট থাকতো। ধরেন তার একজন এমপি আছে, সেখানে তার 3 গ্রুপ, হয়তো এখন যেটা 3টে গ্রুপ আছে, হয়তো এক জায়গায় 3 জন এমপি প্রত্যাশী, তার নিজেদের অনুসারী আছে, তাদের মধ্যে এক ধরনের টেন্স সিচুয়েশন সব সময় থাকে। কিন্তু যদি একটা নির্বাচিত ব্যবস্থা থাকতো, ওনাদের একজন এমপি থাকতো, আর 2 জন যারা প্রার্থী তারা কোনো না কোনো ভাবে পার্টি তাদেরকে অ্যাকোমোডেট করতো। কারণ আপনি দেখেন না, আমাদের তো লোকাল গভর্নমেন্ট বডিতে অনেকগুলি টিয়ার আছে। এখানে ধরেন আপনি জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, কত কিছু আছে না, সব জায়গায় অ্যাকোমোডেট করা যায়। এবং এগুলিতে আপনি পলিটিক্যাল পার্সনদেরকে দিয়েই তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবেন, তাই না? সুতরাং আনটিল আনলেস ওনারা এই জায়গাগুলি ফিক্স করতে না পারে, যেটা একটা নির্বাচনের মধ্য দিয়েই কেবল সম্ভব, ততদিন একটু খারাপ থাকার অভিযোগটা আসলে মন্দ না। এই একটু খারাপ থাকা ভালো। জি, আপনার কাছে আমি ফিরবো। সেই একটু খারাপ কি বিএনপি আছে, না দেশের মানুষও আস্তে আস্তে সেই খারাপের ছোঁয়া পড়ছে? বাজারে যান নিশ্চয়ই আহমেদ ফয়েজ? ডেফিনেটলি আমরা তো অবশ্যই বাজারে যান, সেই প্রসঙ্গে আমি আসবো। তার আগে আপা আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে বিএনপি বরাবরই নির্বাচনমুখী দল, নির্বাচনের কথাও বলছেন, নিশ্চয়ই অন্য রাজনৈতিক দলগুলোও বলছে। কিন্তু এই যে আহমেদ ফয়েজ বললেন যে 3 জন 4 জনও এক এক জায়গায় মনোনয়ন প্রত্যাশী আছে। আমরা 18-তে দেখেছি যে আপনারা 3 জনকে মনোনয়নও ডিক্লেয়ার দিয়েছিলেন। এবার কি করবেন? এবার তো আমরা যে রাজনৈতিক দলটির দিকে আপনি বললেন যে তারা জামাতের কথা বললেন, তারা তো অলরেডি একজন একজন ঘোষণা দিয়ে প্রচারণাও চালাচ্ছে। আপনারা কেন দেরি করছেন? আপনাদের এই প্রার্থী ঘোষণা কবে দিবেন? আপনাকে এটা বলতে চাই যে যত বড় মাথা ততটুকুই ব্যথা। তো বিএনপি যদি 3টা নির্বাচনে ওইভাবে যদি পার্টিসিপেট করতো, তাহলে বিএনপির কিন্তু কেউ কেউ এমপি হতো, মন্ত্রী হতো, বা এক একজনকে এক একটা দেওয়া যেত। অনেক দিনের পেন্ডিং জ্যাম পড়ে আছে বিএনপিতে, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। এতে একটা যে ছেলেটার বয়স 20 বছর ছিল 2006 সালে, সেই ছেলেটার বয়স এখন 45 বছর, প্রায় আপনার 40 বছর। তো সেই ছেলেটা তো এখন ক্যান্ডিডেট হয়ে গেছে, এরকম অনেকখানি অনেক জায়গায়। আবার যার বয়স 40 ছিল সে 60 হয়েছে, তো 60 বছরেও ক্যান্ডিডেট হওয়া যায়। তো একটা জ্যামটা চলে আসছে। তো সেইটা আপনার বিএনপি এখন দিলে এটা সমস্যার সৃষ্টি করবে। বিএনপি চুলচেরা হিসাব করছে। আর আপনি যাদের কথা বলছেন, জামাত সবগুলো আসনে 300 আসনে দেওয়ার মতো এরকম লোকও নাই। তারা দিয়েছে, তারা দিতে পারে, একটা লোক ম্যানেজ করে বা অন্য কোনো দল থেকে ম্যানেজ করেও দিতে পারে, তাদের ওরকম লোক নাই। বাট বিএনপির প্রত্যেকটা জায়গায় 5-6 জন করে। আর আপনি যেটা বললেন 18-তে যে 2-3 জন দিয়েছিল, কোথাও 4 জন দিয়েছিল, এটার কারণ ছিল এক একজনের বিরুদ্ধে 4, 5, 6, 7, 10টা, 20টা, 50টা মামলা ছিল, 100টা, 200টাও ছিল। তো এই মামলাগুলোর জন্য সরকার কিন্তু মামলার জন্য যাদের ছিল তারা নির্বাচনে অযোগ্য ঘোষণা করত। এখন প্রার্থিতা বাতিল করার জন্য এখন কাকে বাতিল করবে কাকে বাতিল করবে না বিএনপি এগুলা জানতো না, কারণ সরকার এত বেশি মাইনাস দিক থেকে এত বেশি মানে চতুর ছিল যে এটা বিএনপির জানার পক্ষে জানা সম্ভব ছিল না। যে কারণে বিএনপি 11th আওয়ারে ওইভাবে দিয়েছে যে কোথাও কোথাও এমন হয়েছে 4 জন দিয়েছে, 4 জনই বাতিল হয়ে গেছে, একদম খালি, ওইখানে কেউই আর ইলেকশন করতে পারে নাই। তো ওরা অনেকখানে বলছে যে আমরা পারি নাই দেখে 4 জনকে দিয়েছি, আসলে তা না। আসলে মামলাগুলোর জন্য
2-3 জন, 1-2-এর অধিক মানুষকে প্রার্থিতা দিতে হয়েছে। তো সেই হিসাব করলে আমরা এখন যেহেতু মামলা নাই, এখন তো প্রার্থিতা বেশি দেওয়ারও কোনো দরকার নাই। অনেকেরই মামলা, যে মামলাগুলো আছে অনেকেই দেখেন যে যাদের জেল টেল হয়েছিল তখন তারা কিন্তু হাজিরা দিয়ে বের হচ্ছে, আমাদের অনেক প্রার্থী যারা আছে। তো সেইখানে ওই সমস্যাটা হবে না, একটা করেই দিবে। এই জন্য চুলচেরা হিসাবটা আরো বেশি করতে হবে। এখন তাহলে এই চুলচেরা হিসাব করতে গিয়ে বিএনপি কতটা একদম প্রার্থী বাছাইয়ে স্বচ্ছতা বজায় রাখতে পারবে? যেমন অনেকে বলেছেন যে তরুণ থেকে যুবক হয়েছে, যে তখন যুবক ছিল সে প্রবীণ হয়েছে, আবার বর্ষিয়ান রাজনীতিবিদ হয়েছে, তাহলে কাকে বেছে নিবে বিএনপি? ইতিমধ্যেই কি কোনো গ্রিন সিগন্যাল বলতে একটা অনেক কথা প্রচলিত আছে, আপনি কি গ্রিন সিগন্যাল পেয়েছেন? এখানে অনেকগুলো হিসাব আছে। হিসাবটা হলো যে আপনার অনেক ব্যাপারে, ধরেন কারো আছে এলাকায় বেশ জনপ্রিয়তা আছে, শুধু জনপ্রিয়তাই কিন্তু নির্বাচন করার মাপকাঠি হতে পারে না। সে মানুষটা কতটা সৎ কতটা অসৎ এটা ডিপেন্ড করবে। অনেকেই আছে অনেক সৎ, জনপ্রিয়তা নাই বা ইলেকশন করার মতো ওই অবস্থান তার নাই, সেটাও হবে না। তো এই জন্য বিভিন্ন বিষয়গুলোকে সামনে এনে হিসেব করে তারপরে দিবে। আবার কোথাও কোথাও আছে আপনার জোটের কাউকে হয়তো দিতে হবে, জোটের প্রার্থী এখন কাকে কোথায় কোনটা দিবে, কয়টা জোট ছাড়বে বিএনপি, এটাও একটা হিসেবের ব্যাপার। সেখানে জোটের আপনি দেখেছেন নিশ্চয়ই যে জোটের প্রার্থীদের অনেকে আপনার প্রাথমিক চিঠি দিয়ে দিয়েছিল যে ওদেরকে যেন কোঅপারেট করে, অনেকখানে কোঅপারেট করা হয় নাই। তো এই জিনিসগুলো সামনে আনলে বিএনপি আসলে এগুলো নিয়ে ভীষণভাবে কনসার্ন এবং মানে চুলচেরা হিসাবটাই করছে। নারীদের, আপনারা যারা এর আগে এমপি ছিলেন, নারীদের এখন তো রাজনীতিতে নারীদের আগমন অনেকটা কম, বা শিক্ষার্থীদের এখন হয়তো ফিরতে পারে, তো সেই জায়গায় থেকে আপনারা যারা রাজনীতিতে ছিলেন তাদের প্রতি দল জাস্টিস করতে পারবে কতটা মনে করছেন? নারীদের নিয়ে আসলে কেউ এরকম চিন্তা করে না, কি এই সরকার বলেন আর কি দল বলেন, ওই ধরনের। আমি সত্য কথা বলি, খারাপ লাগলেও বলি, নারীদের ব্যাপারে চিন্তা করে না বলেই নারীরা কিন্তু আসে আর ব্যাক টু দ্য প্যাভিলিয়ন কিছুক্ষণ পরে। এই 24-এর কথাই ধরেন, যত নারীরা সামনের কাতারে ছিল, এখন কি নারীদের ওইভাবে দেখা যায়? তারা কি ইচ্ছা করেই নিজেরাই চলে গেছে? তা না। যখন দেখছে যে তারা এখানে বৈষম্যের শিকার, তারা আর ওইটা নিয়ে চিন্তা করে না যে আমি আমার ক্যারিয়ার অন্য দলের মধ্যে বৈষম্যের শিকার হন আপনারা? এটা না হওয়ার কিছু নাই। নারী হিসেবে বৈষম্যের শিকার অনেক ক্ষেত্রে হই, তবে অন্য অন্য দল হিসাব করলে আমাদের দলটা যে ওইভাবে বৈষম্য করে তা না। অ্যাজ ইউজুয়াল, লাইক আমি সংস্কারের কথাই বলি, এত কিছু নিয়ে সংস্কার হয়েছে, দেখেন নারীদের নিয়ে কিন্তু ঘূর্ণায়মান 100 জন, এগুলো কিন্তু দুষ্টামি এক ধরনের, এগুলো কিন্তু খুবই প্রেস্টিজিয়াস। কারণ দিন দিন আমি যখন আপনার সঙ্গে কথা বলছি তখন বাংলাদেশে মেডিকেলে পরে 65% নারী চান্স পেয়েছে, পুরুষ 35%। আমি যখন কথা বলছি তখন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 53% নারীরা পড়ে। সেইখানে যদি আমাকে এসে এইখানে এই হিসাব করতে হয় যে আমি নারী, আমি সংরক্ষিতর জন্য থাকবো, কিংবা আমি নারী আমার জন্য 100টা সিট করা হলো, আপনার 54 বছর পরে তো এই সংরক্ষিতটা থাকার কথা না কোনোখানেই, যেহেতু কোটা নাই, এখানে কোটা থাকবে কেন? আমি কিন্তু কোটার পক্ষে না। আমাকে যদি জনগণ মাইনে নেয় আমি আসবো, না নিলে আসবো না, সেটার জন্য আমি আমার নিজেকে তৈরি করব। এখন কিন্তু পশ্চাৎপদতাই নাই নারীরা, আমি যে হিসাবটা আপনাকে দিলাম। কিন্তু রাজনৈতিক দলগুলো কি ওইখানে ওই আবর্তটাকে সরাতে পেরেছে? আপনি ঘূর্ণায়মান মানে একটা আসনে 100 আসন 300 আসনের মধ্যে ভোট হলে ঘুরে 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 আজকে আমি, কালকে আপনি, পরশুদিন উনি, তারপরের দিন আবার আমি। এইভাবে তো আসলে নারীদের নিয়ে চিন্তা করাটা নারীদেরকে এক ধরনের চরমভাবে অবমাননা করা, আমি ওইভাবে দেখি নাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি একটুখানি বলতে চাই এখানে, সেটা হলো যে সবশেষে একটা ডিসিশনে আসছে যে 5% নারীকে বাধ্যতামূলক মনোনয়ন দিতে হবে। পরে আবার শুনলাম যে 7% দিতে হবে। যদি 7% হয় 3×7=21টা নারী মনোনয়ন পাবে। সেই নারীরা যদি ভালো জায়গায় ভালোভাবে কাজ করার যদি মূল্যায়নটা পায়, বা কম কাজ করেই মূল্যায়ন পেল, প্রথমে তো আপনাকে তাদেরকে করতে গেলে, মূল্যায়ন করতে গেলে এটাই করতে হবে, ছাড় দিতে হবে। সেইখানে যদি ভালোভাবে প্রত্যেকটা দল করে তাহলে এটা দেশের জন্য মঙ্গল। অনেক ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরবো। আহমেদ ফয়েজ, আপনাকে আসলে বাজারের কথা জিজ্ঞেস করেছিলাম, আসবো, তবে আরেকটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে, ফিরছি সহসাই।
আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, নীলুফার চৌধুরী মনির কথা শুনছিলাম, বিএনপি নেত্রী। আমরা প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব, সিনিয়র সাংবাদিক ফয়েজ আহমেদ আপনার কাছে আসছি। যে বিষয়টি বলছিলাম তা হচ্ছে যে দেশের মানুষ ভালো নিশ্চয়ই আছে, পার্টিগুলোও ভালো আছে, এখনকার ক্রিয়াশীল সংগঠনগুলো। সেই প্রসঙ্গে বলছিলাম যে বাজার হঠাৎ করে এই সরকার নির্বাচন ডিক্লার করে ফেলেছে, সুতরাং আর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন না, এই জন্য কি একটু বাজার চড়া হয়ে গেল, যে বাজারের মনিটরিং একটু কমে গেল? বিষয়গুলো কি খুব স্বাভাবিক না যে আমরা চলে যাবো, আমরা কেন মানুষকে কম দামে খাওয়াবো? এটাই তো দাঁড়ায় নাকি? আমাদের ধরেন ওই গ্লোবাল ক্যাপিটাল মার্কেটে যেটা হয় যে কোনো এক জায়গায় কোনো একটা নির্বাচন হচ্ছে কোনো একটা দেশে, এই নির্বাচন সেই দেশে কি হবে না হবে, বা একটা কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, সেটা সারা দুনিয়ার ক্যাপিটাল মার্কেটের একটা প্রভাব পড়ে যায়। তো আপনিও যেভাবে বলছেন যে নির্বাচনের ঘোষণা করলো তার সঙ্গে বাজার, মনে হচ্ছে নির্বাচনের সঙ্গে বাজারের কোনো পার্টিকুলার সম্পর্ক আছে। বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে ট্রু যে আপনার গত কয়েক সপ্তাহ ধরে মানে তার আগের তুলনায় বেশ কিছু আপনার কমোডিটি প্রাইস বেড়েছে, কিছু কিছু আবার কমেছেও। তবে আপনার একেবারেই যেগুলি আমাদের খুবই এসেনশিয়াল তার বেশ কিছু বেড়েছে, এটা দেখছে সরকার, এগুলি নিয়ে মনিটরিং বাড়ানো হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের আমদানির চিন্তা করতে হবে সে জায়গায়। অনেক সময় আমাদের লোকাল মার্কেটকে অনেক ব্যালেন্স করার জন্য আমদানি ওপেন রাখা বা বন্ধ রাখা এরকম একটা সিদ্ধান্ত নিতে হয়, সেই জায়গাগুলি বিবেচনা করছে। এইটা একটা খানিকটা অস্বস্তি এই জায়গা থেকে যে আপনি যেহেতু গত 1-1.5 বছরের 8 মাস 9 মাস ধরে একটা মোটামুটি মানুষ স্বস্তির মধ্যেই ছিল, গত 1-2 মাস ধরে বিশেষ করে এখানে অনেকগুলি উপলক্ষ আছে। কিন্তু আপনি যদি সিজন দেখেন, বর্ষাকাল যখন বর্ষা হয় সে সময় আমাদের সবজি অ্যাভেলেবেল থাকে না, সবজি যখন আবার অ্যাভেলেবেল থাকে না তখন আপনার খুব স্বাভাবিকভাবে ডিম এবং মুরগির উপরে চাপ একটু বাড়ে, এইটা করে মার্কেট একটু উঠানামা করে। তারপরেও এর পেছনে কোনো অন্য কোনো কারণ আছে কিনা, কোনো সিন্ডিকেট গড়ে উঠেছে কিনা নতুন করে, যে জায়গাগুলিতে সক্রিয়তার কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে সেই জায়গায় আবার কোনোভাবে দুর্বল হয়ে পড়েছে কিনা, সেগুলি সরকার খতিয়ে দেখছে। কোনো জায়গায় যদি সমস্যা থাকে সেগুলি সুরাহার জন্য চেষ্টা করা হচ্ছে। সিন্ডিকেট নিয়ে যেহেতু বলেছেন, তো সেই প্রসঙ্গে একটু বলি। তা হচ্ছে যে এই যে আমরা অনেকদিন আগেই দেখেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষার্থে একদম সামরিক বাহিনীও সহযোগিতা করছে বেসামরিক প্রশাসনকে। তো সেক্ষেত্রে আজকেও দেখলাম বেশ কয়েকটি দলের পক্ষ থেকে আইন শৃঙ্খলা উন্নতির কথা বলেছে, অস্ত্র উদ্ধারে সরকারকে কঠোর হতে বলেছে, ইভেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিষয়ে বলেছে। তো এক্ষেত্রে সরকার কি ভাবছে, কতদিন পরে এই বিষয়গুলো পদক্ষেপ যাবেন সরকার? না, প্রথম কথা হচ্ছে আজকেই যে মিটিংটা কিছুক্ষণ আগে শেষ হলো, সেই মিটিংয়ে পলিটিক্যাল পার্টিগুলি যে সাজেশনগুলি দিয়েছে নির্বাচন কেন্দ্রিক, সেগুলি নিয়ে আপনি বলছেন। সেক্ষেত্রে ওই সাজেশনগুলির পরপরই সরকার তো তখনই কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে না। কিন্তু ওভারঅল আমি যদি আপনাকে বলি যে নির্বাচনের সময় বা নির্বাচনকে সামনে রেখে দুটো বিষয়, নির্বাচনকে সামনে রেখে এমনিতেই আমাদের এখানে একটা মহাযজ্ঞ, আপনি 300 আসনে একদিনে নির্বাচন হয় আমাদের এখানে, সেটার জন্য একটা বড় প্রস্তুতির ব্যাপার থাকে। অপরদিকে এবার যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল এবং সরকার একসঙ্গে চেষ্টা করছে একটা সুন্দর নির্বাচনের জন্য, সেই জায়গায় আবার আমাদের কমন এনিমি সবার জানা একটি সক্রিয় গ্রুপ রয়েছে যারা এই নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচন যেন সুন্দর সুষ্ঠু না হতে পারে সেজন্য তারা, আপনি ইতিমধ্যে কাগজে রিপোর্ট বেরিয়েছে, মানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। সুতরাং ফাইটটা তো এই জায়গায় সবার, সেরকম প্রস্তুতিও নিতে হবে। সো ওভারঅল প্রস্তুতির জায়গা থেকে তো মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে বা বাহিনী প্রধানদের সঙ্গে, হোম মিনিস্ট্রির সঙ্গে, তাদের সঙ্গে বসেছেন, সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যেই যেন সবগুলি প্রস্তুতি সম্পন্ন করা যায়, প্রশিক্ষণের কাজ ইভেন সেগুলি যেন শেষ করা যায়, সেই জায়গাটায় জোর দেওয়া হচ্ছে। ষড়যন্ত্র তত্ত্ব কিংবা ষড়যন্ত্র আসলে যেগুলো, সেগুলো আমরা বেশ পরিচিত সবগুলোর সাথে। তো সেই জায়গায় এই যে কমন এনিমি, এইটা বলতে তো এই ষড়যন্ত্রর বিষয় বললো, তারপর কমন এনিমি, নির্বাচনের ষড়যন্ত্র, টাকা ঢালছে। ইভেন আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ভারতে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। এই কথাগুলোই তো গণ অধিকার নুরুল হক নূর বললেন রাস্তায় দাঁড়িয়ে। তারপরও এই সরকারের সময় তাকে মার খেতে হলো। সে বিষয়টিকে কিভাবে অ্যাড্রেস করবেন? ওকে, প্রথম হচ্ছে আমাকে এটা একটু খুব তাত্ত্বিক আলোচনার মতো মনে হবে আপনার কাছে। জি, ষড়যন্ত্র তত্ত্ব বা ষড়যন্ত্র, এটা তো ডিকশনারিতে আছে, শব্দটা আছে না? জি। কোত্থেকে উৎপত্তি ঘটলো?
এটা তো ভুয়া কোনো কিছুর উৎপত্তি ঘটে নাই, এটা এক্সিস্ট করে বলেই এটার উৎপত্তি ঘটেছে, তাই না? এখন এই শব্দটাকে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য ব্যবহার করা, যেমন ধরুন বন্দুক যুদ্ধ, এটাকে আমরা কোট আনকোট ব্যবহার করতে দেখেছি না, কিন্তু বন্দুক যুদ্ধ বলে কিছু নাই এমন তো না, এটা তো এক্সিস্ট করে। কিন্তু ঘটনা হচ্ছে আপনি একজন মানুষকে মেরে বন্দুক যুদ্ধ বলে চালিয়ে দিয়েছেন বলে আসল শব্দটা চরিত্রহীন হয়ে পড়েছে। একইভাবে ষড়যন্ত্র, এগুলি আমরা এত শুনেছি, আসলে ট্রু, আপনার সঙ্গে আমি একমত। এখন এগুলি শুনলে মনে হয় কি এটাকে আমরা আগের কথাই শুনছি কিনা, সেটাই ইকো হচ্ছে কিনা। কিন্তু রিয়েলিটি হচ্ছে আপনি একটা অভ্যুত্থানের পরে, অভ্যুত্থান পরবর্তী যে সমস্ত শক্তি একসঙ্গে হয়ে একটা নির্বাচনের পথে এগোচ্ছে, যেখানে কেউ বাধা হওয়ার কথা নয়, সেই জায়গায় কেন এত পদে পদে বাধা? কেন আমার ক্যাম্পাসগুলিকে উত্তপ্ত করে দেওয়ার চেষ্টা হয়? কেন নানান জায়গায় বিশৃঙ্খলা, শ্রমিক পাড়ায় নানান জায়গায় এই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হয়? এটা কি একটা ইঙ্গিত না? খুব স্বাভাবিকভাবেই তো এটা একটা ইঙ্গিত যে আমরা একটি স্থিতিশীল অবস্থার মধ্যে দেশকে ঢুকতে দিতে চায় না এমন কেউ কোনো পক্ষ সক্রিয় রয়েছে। সুতরাং আর আপনি নুরুল হক নূরের উপরে হামলার কথা বলছেন, এই সরকার থাকতেও কিভাবে হামলা হলো, খুবই দুঃখজনক। সরকারের অবস্থান সরকার পরিষ্কার করেছে, সরকার এটা নিয়ে তদন্ত করছে। আমরা তো ওভারনাইট প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরেই এমন কোন সুইচ ওনার হাতে ছিলেন না যেটা টিপে দেওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ একটি আইডিয়াল বাংলাদেশে পরিণত হবে। আমাদের সবার লড়াই সংগ্রামটা তো একটি আইডিয়াল বাংলাদেশ করা। সেজন্য আমাদের যেই মিনিমাম ক্যাপাসিটি নিয়ে একটা ভঙ্গুর অবস্থা থেকে শুরু করা, সেটাকে প্রতিনিয়ত মেরামতের মধ্য দিয়ে যেতে হবে। সেখানে সবাই মিলেই কাজ করছে, আশা করি সেটা ভবিষ্যতে সম্ভব হবে। অনেক ধন্যবাদ। অনেকগুলো বিষয় আসলে ছিল, সবগুলো হয়তো সময় কভার হবে না। আপা, সরকারের যে এই পদক্ষেপগুলো, ষড়যন্ত্রের বিরুদ্ধে পদক্ষেপ বলেন বা আগামী নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিবেশ সৃষ্টি বলেন, সেই পদক্ষেপে কতটা একদম মনে করেন যে সন্তোষজনক, কিংবা গ্যাপ দেখছেন কিনা কোনো কিছু? দেখেন, সরকারের গ্যাপ আছে, অনেকগুলো গ্যাপ আছে। সরকার 11th আওয়ারে যখন বললেন নির্বাচন হবে, এবং আমি এইখানে মনে করি সরকার মন থেকেই বলেছেন সরকার নির্বাচন দিতে চান, কিন্তু সরকারের ভেতরে যে সরকার আছে, সরকার কিন্তু সেটাকে আইডেন্টিফাই করতে পারে নাই। এটা হচ্ছে প্রথম বড় কথা। সরকার নির্বাচন দিতে চান, কিন্তু কোনোটাই কিন্তু অন্যগুলোকে কিন্তু বলে না যে স্টপ। যেমন ধরেন যে প্রাচীন রোমে একটা প্রবাদ আছে যে একজন ক্ষুধার্ত ব্যক্তি উপাদেয় খাদ্যের স্বপ্ন দেখতে পারে না। কিন্তু এইখানে যা হচ্ছে, যেমন ধরেন এইখানে জনগণ এখন ভোট দেওয়ার জন্য যখন উন্মুখ, তখন এরা কি বলছে, উপাদেয় খাদ্যের যখন কি উপাদেয় খাদ্য, আপনার সংস্কার, পিয়ার, তারপরে বিচার, এইসব কিন্তু এখন ভোটে মানুষ পছন্দের লোককে ভোট দিতে চায়। এখন পিয়ার টিয়ার বুঝে না। পিয়ার কি সাধারণ জনগণ বুঝে? সরকার কিন্তু এই কথাটা সরকার বলছে ক্লিয়ার না, আমি বলছি সরকার এই কথাটা ক্লিয়ার বুঝাতে পারে না যে নো, এখন এই সংস্কারটা এখন না। সরকারের কিন্তু মাঝে মাঝে পদক্ষেপ নিতে হবে। দলগুলোর উপর ছেড়ে দিয়ে দলগুলো ঝগড়া করবে, ঝাঁটি করবে, তারপরে যে কোনো একটা কারণে পিছিয়ে যাবে, এটা তো সরকারও দিতে চাওয়ার কথা না। কিন্তু সরকার কোনোখানেই হস্তক্ষেপ করে না। যেখানে সরকার হস্তক্ষেপ জরুরি, আজকে বলেছেন যে সুযোগ নাই ফেব্রুয়ারির পরে। না, এখানে আমি একটু কিন্তু সরকার কিন্তু বলতে পারে কিন্তু যে সুযোগ নাই এই মুহূর্তে পিয়ারের। আপনি যে হস্তক্ষেপটা প্রত্যাশা করেন ধরেন পিয়ারের বিষয়ে, একই সঙ্গে কিন্তু অন্য পার্টি বলতে পারে কেন সরকার হস্তক্ষেপ করে বিএনপি কে রাজি করাচ্ছে না। 11th আওয়ারে তো সরকার, এটা আমি বলি 11th আওয়ারে কিন্তু এই পিয়ারটা আসছে। পিয়ার কিন্তু আগে ছিল না, যে এটা একদম ক্রনোলজিক্যালি তারা পিয়ার চাচ্ছে এর আগে থেকে, হাসিনার সময় থেকেই, তা না। এখন এই পিয়ার নিয়ে যখন সরকার আপনার কোনো কথাই বলছে না, তার মানে এটা নিয়ে যদি একটা যুদ্ধ হয়, এটা নিয়ে যদি একটা নির্বাচন বয়কটের মতো ব্যাপার হয়, সরকার নিজেও কিন্তু এইখান থেকে রক্ষা পাবে না। যদি ভালো একটা নির্বাচন না হয়, যে সরকার বলছেন যে আমি ইতিহাসে উল্লেখযোগ্যভাবে একটা নির্বাচন দিয়ে যেতে চাই, তাহলে কি ওরকম হবে? তখন তো বলবে যে এই নির্বাচন তো আওয়ামী লীগের মতো, অমুক করে নাই, অমুক করে নাই, অমুক করে নাই, তাহলে নির্বাচন হয়েছে। কিন্তু বিচারের দাবিটা তো অপ্রাসঙ্গিক না। বিচার তো আমরাও তো বলি না বিচারের দাবিটা অপ্রাসঙ্গিক। আমরা বরং সময় থাকতে সরকারকে বলার চেষ্টা করেছি যে আপনি ট্রাইব্যুনাল বাড়ান, সরকার বাড়ায় না। আগে বিচার, আগে বাংলাদেশের প্রেক্ষাপটে বিচার কতদিন হয় জানেন, আমিও জানি, ফায়ার সাহেবও জানেন। এই মামলাগুলো দিয়ে যে অনেকটা যে এইটার টাকা ইনকামের সোর্সও হয়েছে, এটি আপনারা অনেক সময় বলেছেন। এই মামলাগুলোকে অনেক সময় এটা তো এইখানেও সরকারের তো মানে স্বাক্ষর রাখা উচিত ছিল। সরকার সেটা পারে না। সরকার সব দিক থেকে এই জায়গাগুলোয় ব্যর্থ। কারণ সরকারের হ্যান্ডস কিন্তু ভীষণ শক্তিশালী, আমাদের চেয়ে শক্তিশালী। সরকারের হ্যান্ডস কেন যাচাই বাছাই করলো না? যেমন ধরেন যে এখানে একটা মানুষ যদি আপনার
ভদ্রলোক, ধরেন ভদ্রলোক, কিন্তু তার তার মেন্টালিটি খারাপ, জি। মেন্টালিটি খারাপ, সে খারাপ কাজ করতে পারে কিন্তু সে কিন্তু খুন করতে পারে না। এখন যখন খুনের যখন আসামি করা হয় তখন সরকার কিন্তু বলতে পারে যে এর দ্বারা তো খুন হওয়া সম্ভব না, বা তুমি তোমার মেরিট নিয়ে মামলাটা করো। জি। এখন মামলার মেরিটকে অর্জন করার জন্য প্রত্যেককেই খুনের মামলায় জড়াতে হবে না আপা, এমন তো এখানে কোনো তো কথা না। সরকার তো কোনো মামলা করেনি। আরেকটা বিষয় হচ্ছে সরকারের সরকার যেটা তো করণীয় একটা- ছিল, একটা আমি বিধিবিধান দিতে সরকার পারে। একদিন আমাদের CRPC টা অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ফয়েজ আহমেদ এবং অসংখ্য ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং কল্যাণমুখী বাংলাদেশ। সেই কল্যাণমুখী বাংলাদেশ গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।